দেখো অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো আজকে। তো অর্গানিক কেমিস্ট্রি শুরু করতে গেলে ফার্স্টে 11-এর একটা টপিক বিশাল ইম্পর্টেন্ট, যে টপিক ছাড়া এক লাইনও আমরা আগাতে পারবো না, সেটা হচ্ছে SN1 আর SN2। SN1 SN2 ছাড়া এক লাইন আগাতে পারবো না। তার আগে যে কটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার সেগুলো আমি একটু বলে দিই। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডারটা আমাদেরকে জানতে লাগবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি না, যত বড় হবে অর্থাৎ কার্বন গঠিত কম্পাউন্ডের আকার বা সাইজ যত বড় হবে স্টেবিলিটি তত বেশি হবে। তার মানে অর্ডারটা কিরকম, প্রথমে 3 ডিগ্রি মানে টার্সিয়ারি, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি, তারপর মিথাইল। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার। এবার আমাদেরকে কারণটা জানতে লাগবে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কারণটা কি না। মেনত 3টা কারণ আছে। এই 3টা কারণের জন্যই কার্বোক্যাটায়ন স্টেবল হয়। কি কি কারণ আছে? রেজোনেন্স, হাইপার কনজুগেশন, আর আছে ইন্ডাকটিভ এফেক্ট। এই 3টে কারণের জন্য কার্বোক্যাটায়ন স্টেবল হয়ে থাকে। আর আমাদেরকে যেটা লাগবে শর্ত, মানে কোন শর্তগুলো আমরা চোখে দেখে বলে দিতে পারবো যে এই কারণে এটা স্টেবল বা স্টেবল নয়। আমরা 5টা শর্ত জানবো। কি কি আছে? প্লাস, সিঙ্গেল, ডবল, এই গঠন যদি দেখতে পাই রেজোনেন্স স্টেবল। মাইনাস, সিঙ্গেল, ডবল, এটাও একটা শর্ত হতে পারে। ভ্যাকান্ট, সিঙ্গেল, ডবল, লোন পেয়ার, সিঙ্গেল, ডবল, আর ডবল, সিঙ্গেল, ডবল, যেটা বেঞ্জিনের গঠনে দেখা যায়। তো এই কারণগুলো হচ্ছে, এই শর্তগুলো যদি আমরা দেখতে পাই তার মানে বুঝবো অনেক বেশি স্টেবল। আর এগুলো হচ্ছে স্টেবিলিটির কারণ, আর এগুলো স্টেবিলিটির অর্ডার। তাহলে একটা কোশ্চেন করি, তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আছে CH3 CH2 প্লাস, আর আছে CH3 CH প্লাস CH3। এই দুটো কার্বোক্যাটায়ন দিয়ে দিয়েছে, বললো কে বেশি স্টেবল। তাহলে আমরা কিভাবে বের করব? ফার্স্টে ফাংশনাল গ্রুপটাকে চিহ্নিত করি। এখানে এটা কার্বোক্যাটায়ন, তার মানে এটা ফাংশনাল গ্রুপ, আর এখানে এই কার্বোক্যাটায়নটা, এখানে ফাংশনাল গ্রুপ এটা। তাহলে এর সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা আমাদের আলফা কার্বন। আর আলফা কার্বন কটা আছে? একটা। আলফা কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন আছে, মানে আলফা হাইড্রোজেন 3টা। তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন আছে 3টা। তার মানে এখানে কবার হাইপার কনজুগেশন হবে? 3বার হাইপার কনজুগেশন হবে। আর এখানে দেখো, এখানে এই কার্বনটাও এর সঙ্গে যুক্ত, এই কার্বনটাও এর সঙ্গে যুক্ত। এই কার্বনটা একটা 2 ডিগ্রি কার্বন, মানে এই কার্বনটাও এর সঙ্গে যুক্ত আছে, আর এই কার্বনটাও এর সঙ্গে যুক্ত আছে। তার মানে টোটাল 2টো আলফা কার্বন, এটাও আলফা, এটাও আলফা। তার মানে আলফা হাইড্রোজেন টোটাল কটা আছে? এখানে 3টা, এখানে 3টা, টোটাল 6টা আছে। তার মানে এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 6টা। তার মানে এখানে 6বার হাইপার কনজুগেশন হবে। তো কি বলেছি? হাইপার কনজুগেশন হচ্ছে স্টেবিলিটির একটা কারণ। তার মানে যত বেশি হাইপার কনজুগেশন তত বেশি স্টেবল। তার মানে এটা বেশি স্টেবল আর এটা কম স্টেবল। তাই দেখলি কিভাবে আমরা এটাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করলাম এই থিওরিটাকে। আরো একটা যদি দেখতে চাই তাহলে দেখো, আমি এখানে দেখাচ্ছি। মনে করো আছে CH3 CH2 CH2 প্লাস, CH3 CH2 CH2 প্লাস, এটা একটা কার্বোক্যাটায়ন। আর আছে CH2 ডবল বন্ড CH বন্ড CH2 প্লাস। দেখো এখানে কোনো বন্ড উল্লেখ করা নেই, কিছু উল্লেখ করা নেই, তার মানে সিঙ্গেল বন্ড। তার মানে এখানে গঠনটা কি রকম? এখানের গঠনটা হচ্ছে প্লাস প্লাস, এখানে কিছু নাই মানে সিঙ্গেল, এখানেও কিছু নাই মানে সিঙ্গেল, প্লাস সিঙ্গেল সিঙ্গেল, আর এখানে প্লাস সিঙ্গেল ডবল, প্লাস সিঙ্গেল ডবল। তাহলে এখানে গঠনটা কিরকম? প্লাস সিঙ্গেল ডবল। আর প্লাস সিঙ্গেল ডবল একটা হাইপার কনজুগেশনের শর্ত। তার মানে এটা বেশি স্টেবল, কারণ রেজোনেন্স, এই যে প্লাস সিঙ্গেল ডবল এই গঠনটা, তার কারণে এটা বেশি স্টেবল আর এটা কম স্টেবল। কারণ এরকম কোনো শর্ত পড়েছিস কি? এরকম কোনো শর্ত পড়িসনি। তার মানে আমরা এই থিওরিটা এখানে মারাত্মক ইম্পর্টেন্ট। অর্ডারটা, কারণ, রেজোনেন্স, হাইপার কনজুগেশন আর ইন্ডাকটিভ এফেক্ট, আর এই শর্তগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। প্লাস সিঙ্গেল ডবল, মাইনাস সিঙ্গেল ডবল, ভ্যাকান্ট সিঙ্গেল ডবল, লোন পেয়ার সিঙ্গেল ডবল, ডবল সিঙ্গেল ডবল, আর এগুলো হচ্ছে তার অ্যাপ্লিকেশন।
তাহলে এইটুকু যদি আমরা জেনে নিই তাহলে এরপর আমরা SN1 SN2 শুরু করতে পারবো। তাহলে আমরা ঢুকছি মেন জায়গাতে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দু প্রকার, একটা SN1 আর একটা SN2, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। SN1 SN2 দুভাগে ভাগ করা যায় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে। তার মানে এগুলো এক এক প্রকার বিক্রিয়া, যেটা দু প্রকার, SN1 SN2। তাহলে খুব সহজ, SN1 SN2 পরস্পরের বিপরীত প্রক্রিয়া, খুব সহজ। তাহলে ফার্স্টে আমরা শুরু করছি SN2 দিয়ে শুরু করছি, তারপর SN1 বলছি। তাহলে ফার্স্টেই আমরা আজকে পড়ব SN2। SN2-র পুরো নাম কি? SN2-র পুরো নাম কি? S ফর সাবস্টিটিউশন মানে তো প্রতিস্থাপন, সাবস্টিটিউশন মানে কি? প্রতিস্থাপন। তাহলে সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক, আর দুই আছে মানে কত মলিকিউলার? বাইমলিকিউলার। তাহলে SN2-র পুরো নাম কি পেলাম? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার। এবার আমরা যদি দেখি মূল বিক্রিয়া কেমন একটা হয়, মূল বিক্রিয়া দেখা যাক। SN2-র মূল বিক্রিয়া, মনে করো CH3Cl আছে, আমার যৌগ হচ্ছে CH3Cl আছে প্লাস অ্যাকুয়াস KOH। আমি কি পাচ্ছি? প্রতিস্থাপন বিক্রিয়া হবে, খুব সহজ, যেটা ছোটবেলায় পড়েছি প্রতিস্থাপন। এখানে পুরো মেকানিজমটা আমরা দেখব। প্রতিস্থাপন বিক্রিয়া তো করতে পারবো। এই OH-টা এই Cl এর জায়গায় ঢুকবে, Cl কে প্রতিস্থাপিত করবে এবং Cl-টা K এর সাথে যুক্ত হয়ে KCl গঠন করবে। তাহলে OH-টা Cl এর জায়গায় ঢুকে পাবো CH3OH প্লাস এই Cl-টা বেরিয়ে পর K প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে Cl মাইনাস দিয়ে কি গঠন করবে? KCl গঠন করবে। এটা হয়ে গেল আমাদের মূল বিক্রিয়া। আমরা যদি মেকানিজমটা দেখি কিভাবে হচ্ছে, চলো মেকানিজমটা একবার দেখা যাক। মেকানিজমটা কিরকম? CH3Cl কে ভেঙে লিখতে হবে। CH3Cl কে যদি ভেঙে লিখি কি পাবো? CHHCl। এটা আমার CH3Cl এর গঠন। এখানে Cl বেশি ইলেকট্রোনেগেটিভ না কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ক্লোরিনটা হয়ে গেল আমার মাইনাস ডেল্টা আর কার্বনটা হয়ে গেল আমার প্লাস ডেল্টা। এর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে কে? এখানে ঢোকার চেষ্টা করছে কে? OH মাইনাস। তাহলে OH মাইনাস কে নেব? এই KOH এর OH মাইনাস কে নেব? দিয়ে পাবো কি পাবো? দেখো কি পাচ্ছি, দেখো একটা বিশেষ অবস্থা হবে যেখানে কার্বনের যোজ্যতা 5 হয়ে যাবে। কারণ এক চান্সেই তো আর Cl মাইনাসটা বেরিয়ে যাবে না, সঙ্গে সঙ্গে তো আর Cl মাইনাসটা বেরিয়ে যাবে না। প্রথমে OH মাইনাসটাও ঢুকবে, Cl মাইনাসও থাকবে, দিয়ে মনে হবে আপাত দৃষ্টিতে যে কার্বনের যোজ্যতা 5। এই বিশেষ অবস্থাটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। কিরকম আমি বলছি, এই যে কার্বন এর প্রথমত 3টা হাইড্রোজেন তো কনস্ট্যান্ট, একটা করে মোট 3টা হাইড্রোজেন তো কনস্ট্যান্ট। এই হাতে ক্লোরিন আছে, সেটা এরকম হয়ে যাবে, মানে বেরোনোর জন্য প্রস্তুত ক্লোরিনটা। আর OH-টা এখানে ঢুকছে, তাহলে OH-টা ঠিক ক্লোরিন যেদিকে আছে তার বিপরীত দিকে ঢুকবে OH-টা, ঠিক আছে? কার্বন অবশ্যই প্লাস ডেল্টা, আর এদিকে OH ঢুকলে মাইনাস ডেল্টা হয়ে ঢুকবে, Cl হলেও মাইনাস ডেল্টা হয়েই আসে। তাহলে এই যে অবস্থাটা দেখো, এই অবস্থায় তোমাদের মনে হতে পারে কার্বনের 5টা হাত দেখা যাচ্ছে, 1টা 2টো 3টা 4টা 5টা। তাহলে কি কার্বনের যোজ্যতা 5 হয়ে গেল? না, কোনোদিনই তা হয়নি। এখানে Cl-টা বেরিয়ে যাবে, এটা জাস্ট তার আগের অবস্থা, একটা বিশেষ অবস্থা, স্টেট। এই অবস্থাটার নাম হচ্ছে ট্রানজিশন স্টেট। কি নাম বলছে এই অবস্থাটার? এই অবস্থাটার নাম ট্রানজিশন স্টেট, ঠিক আছে? ট্রানজিশন স্টেট তোমরা চিনবে কি করে? ট্রানজিশন স্টেট বিশাল ইম্পর্টেন্ট। মানে কিভাবে আমরা বুঝতে পারছি, দেখো Cl-টা তো বেরিয়ে যাবে, Cl-টা তো বেরিয়ে KCl গঠন করছে, তার মানে Cl-টা আমার বেরিয়ে যাবে, Cl-টা আমার কি হবে? বেরিয়ে যাবে। আর বাইরে থেকে কে ঢুকলো? OH-টা ঢুকলো আর Cl-টা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার লিভিং গ্রুপ, মানে বাইরে বেরিয়ে যাবে তাই এটা লিভিং গ্রুপ, আর এটা ঢুকছে তাই এন্টার করছে তাই এটা এন্টারিং গ্রুপ। তাহলে যে বিশেষ অবস্থাতে লিভিং গ্রুপ আর এন্টারিং গ্রুপ এরা 180 ডিগ্রি কোণে থাকে, দেখ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এক সরল রেখায় আছে, এ আর এ এক সরল রেখায় আছে। যে বিশেষ অবস্থাতে তারা 180 ডিগ্রি কোণে থাকছে ওটাই হচ্ছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ট্রানজিশন স্টেট। তারপরের অবস্থাটা কিছুই নয়, তারপরে Cl-টা বেরিয়ে গেল, আমি পেয়ে গেলাম CH3OH, CH3OH। OH-টা ঠিক ক্লোরিন ছিল এইদিকে, তাহলে OH-টা থাকবে এইদিকে, বিপরীত দিকে থাকবে, বিপরীত দিকে ঢুকেছে, দেখ উল্টা দিকে হয়ে ঢুকেছে তো। Cl ছিল এইদিকে, OH ছিল এইদিকে, তাহলে আলটিমেট আমি এরকম পাবো।
আর Cl মাইনাস যেটা ছিল সেটা বেরিয়ে যাবে, দিয়ে K প্লাসের সঙ্গে যুক্ত হয়ে KCl গঠন করছে। তাহলে এটা হচ্ছে আমার মেকানিজম, এটা হচ্ছে আমার SN2 বিক্রিয়ার মেকানিজম। বোঝা গেছে SN2 বিক্রিয়ার মেকানিজমটা? তো এখানে আমাদের আর যেগুলো জানতে লাগে সেগুলো হচ্ছে ধাপ। কটা ধাপ আছে SN2 বিক্রিয়া, কটা ধাপ আছে? আরে একটাই ধাপ, দেখে মনে হচ্ছে হ্যাঁ দুটো ধাপ, দুটো অ্যারো দিয়ে, কিন্তু অ্যারোর সঙ্গে তো ব্যাপারটা সং নেই, স্টেপ তো একটাই না, একটা স্টেপেই ওইটা ঢুকে গেল আর সেই স্টেপেই সিএলটা বেরোনোর জন্য রেডি আছে, মানে এটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর এটা সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, তার মানে একটাই স্টেপ, তার মানে ধাপ সংখ্যা কত? ধাপ সংখ্যা 1। আর যেগুলো জানতে লাগে অর্ডার, এই SN2 বিক্রিয়ার অর্ডার কত বা এটি কত ক্রমের বিক্রিয়া, বা অনেকে জিজ্ঞেস করে এর আণবিকতা কত, আণবিকতা কত? দুটো প্রশ্নেরই একই উত্তর, নামেই লুকিয়ে আছে। SN2 2 মানে বাইমলিকিউলার, তার মানে আণবিকতা 2, আর অর্ডারও সেটাই, অর্ডার হচ্ছে 2 আর আণবিকতা হচ্ছে 2। আর আমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার। রেট অফ রিঅ্যাকশন সমান কি? এটা জাস্ট বইতে থাকে তাই আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো কাজে লাগে না। K mod of RL mod of নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করে SN2টা, এইটুকু মনে রাখো, তাহলেই কাজ চলে যাবে। আর আমাদের যেটা জানতে লাগে ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী যৌগ। কি জানতে লাগবে? অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট। অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট কোনটা বলবো? এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই ট্রানজিশন স্টেট। এই যে ট্রানজিশন স্টেটে যে যৌগটা গঠন করছে, আপাত দৃষ্টিতে 5 মনে হচ্ছে যোজ্যতা, তো সেই বিশেষ যৌগটাকেই বলা হচ্ছে অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট। অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট। SN2 থিওরি এটুকু। এবার অ্যাপ্লিকেশন করতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু বলে দিই। তাই SN2 কি জিনিস, SN2 বিক্রিয়া, বিভিন্ন থিওরি যেগুলো পরীক্ষায় আসতে পারে বলে দিয়েছি। এবার আমাদের জানতে হবে যে SN2 কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা SN2 মনে করো কোনো একটা কোশ্চেন দিয়ে দিল, এটা SN1 করবে না SN2 বিক্রিয়া করবে, কি করবে, তো এইগুলোই তো অ্যাপ্লিকেশন। তো সেইগুলো জানার জন্য 4টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ওই 4টা জিনিস যদি মাথায় রাখতে পারি, SN2 হয়ে যাবে, SN1ও হয়ে যাবে, এক লাইনে নামিয়ে দিতে পারবো। 4টা জিনিস আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, তার মধ্যে 2টি ইম্পর্টেন্ট বলে দেবো, ওই 2টি ইম্পর্টেন্ট করলেই সব হয়ে যাবে। তাহলে সেই 4টা জিনিস কি আমি এক এক করে বলি। ফার্স্টেই হচ্ছে নাম্বার 1, সাবস্ট্রেটের প্রকৃতি। সাবস্ট্রেট, সাবস্ট্রেটের প্রকৃতি। এই সাবস্ট্রেটের উপর কিভাবে ডিপেন্ড করছে? সাবস্ট্রেট মানে কি? কার্বন ঘটিত কম্পাউন্ড। সেই কার্বন ঘটিত কম্পাউন্ডটা যত ছোট হবে, এটা মনে রাখবি, কার্বন ঘটিত কম্পাউন্ডটা যত ছোট হবে, কার্বন ঘটিত কম্পাউন্ডটা যত ছোট হবে তত ভালো SN2 দেবে, তত ভালো SN2 দেবে। তার মানে আমি তো আমার SN2 নিয়ে পড়ছি, তাহলে সাবস্ট্রেটের প্রকৃতিটা কেমন হতে হবে? ছোট হতে হবে, তবেই ভালো SN2 দেবে। ছোট হতে হবে। তো সব থেকে ছোট মানে অর্ডারটা কিরকম হবে? সব থেকে ছোট মিথাইল, তাহলে তার SN2 দেওয়ার প্রবণতা সব থেকে বেশি। তারপর 1 ডিগ্রি মানে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টারসিয়ারি। এই ক্রমটা যদি মেনটেন করে তাহলে SN2 ভালো দেবে। মানে যে সব থেকে ছোট সে বেটার SN2, আর যে সব থেকে বড় সে অত ভালো SN2 বিক্রিয়া করবে না। এই গেল সাবস্ট্রেটের প্রকৃতি। আর আমাদেরকে যেটা জানতে লাগবে সেটা হচ্ছে লিভিং গ্রুপ। ঠিক আছে, লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের প্রকৃতি বিশাল ইম্পর্টেন্ট। এই 4টা জিনিসেই তো সব অ্যাপ্লিকেশন নেমে যাবে, আর কিচ্ছু জানতে লাগবে না। লিভিং গ্রুপের প্রকৃতি, লিভিং গ্রুপটাকে কেমন হতে হবে? সাবস্ট্রেটটাকে তো ছোট হতে হচ্ছে, কিন্তু লিভিং গ্রুপটাকে বড় হতে হবে, বড় হতে হবে। লিভিং গ্রুপটাকে বড় হতে হবে, লিভিং গ্রুপটাকে বড় হতে হবে। তাহলে লিভিং গ্রুপটা যত আকারে বড় হবে, আকারে বড় মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি কম, আকারে বড় মানে ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে ক্ষারকীয়তা কম। তাহলে ক্ষারকীয়তা কেমন হতে হবে? ক্ষারকীয়তা কম। এটা আমি এক্সট্রা একটা তথ্য দিয়ে রাখলাম, এটা জানলেও চলে না জানলেও চলে, মূলত আকার দিয়েই হয়ে যায়। আকারটাকে বড় হতে হবে তাহলেই ভালো SN2। তাহলে সেটা হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি। ক্ষারকীয়তা কম হতে হবে। ঠিক আছে, ওই যে আমরা উদাহরণটা করলাম, ওখানে তো Clটা বেরিয়ে যাচ্ছিল, তাহলে Clটা লিভিং গ্রুপ। দেখ Cl মাইনাস বেরিয়ে যাচ্ছিল, Cl মাইনাসটা লিভিং গ্রুপ, সেটা কিন্তু ক্ষারকীয়তা কমই বটে। কেন? তার কারণ Cl মাইনাসের অনুবন্ধী অ্যাসিড HCl, সেটা তীব্র, তীব্র অ্যাসিড। তার মানে Cl মাইনাস তার অনুবন্ধী যেটা ক্ষার, Cl মাইনাস তার অনুবন্ধী যেটা ক্ষার, সেটা তো নিশ্চয়ই মৃদু। তার মানে তার মৃদু ক্ষার মানে কি? ক্ষারকীয়তা কম। আমি তো তাই লিখেছি, ক্ষারকীয়তাটাকে কম হতে হবে, ক্ষারকীয়তাটাকে কম হতে হবে। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, এই দুটো জিনিসে সব কোশ্চেন নেমে যাবে বোর্ড লেভেলের।
বোর্ড লেভেলের। এই দুটো বিচার করার হিসাবেই কোশ্চেন দেয়, কিন্তু আর দুটো এক্সট্রা আমাদের জেনে রাখা ভালো, সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি জয়েন্ট লেভেলে দেয়, বোর্ড লেভেলে দেয় না, তো তাই আমি স্টাফ দিচ্ছি না। দ্রাবকের প্রকৃতি, দ্রাবকটাকে কেমন হতে হবে না পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক যদি হয় তাহলে SN2 ভালো দেয়। অ্যাপ্রোটিক দ্রাবক মানে কি? প্রোটিক মানে কি? যারা প্রোটন দেয় H+ আয়ন দেয়, আর অ্যাপ্রোটিক মানে কি? যারা প্রোটন দেয় না, H+ আয়ন দেয় না। তো সেই রকম দ্রাবক যারা হয় তারা ভালো SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন কে কে আছে? DMSO, ডাইমিথাইল সালফোক্সাইড, DMF, ডাইমিথাইল ফরমামাইড, এইগুলো মূলত আছে। এইরকম এটুকু জেনে রাখলেই হবে, তো তার কিছু কাজে লাগবে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে নিউক্লিওফাইলের প্রকৃতি। নিউক্লিওফাইলের প্রকৃতি আমি তো প্রথমেই বলেছি, রেট অফ রিঅ্যাকশন বলার সময়ও বলেছি যে নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তাই যত বেশি শক্তিশালী এবং স্ট্রং হবে না, তত ভালো SN2 দেবে। যত বেশি শক্তিশালী, যত বেশি শক্তিশালী বা স্ট্রং, তত ভালো SN2 তে অংশগ্রহণ করবে। তার মানে শক্তিশালী হচ্ছে মানে কি? স্ট্রং বেস, স্ট্রং বেস, স্ট্রং বেস, তারাই বেটার নিউক্লিওফাইল। স্ট্রং বেস বেটার নিউক্লিওফাইল। আর যেটাই স্ট্রং বেস বেটার নিউক্লিওফাইল, সেটাই দেবে কি? দেবে বেটার SN2, বেটার SN2। তাহলে এই চারটা জিনিস যদি জেনে রাখি, তার মধ্যে এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে আমার সব অ্যাপ্লিকেশন নেমে যাবে যে কে ভালো SN2 দেবে, কে ভালো SN2 দেবে না। তো আর যেটা জেনে রাখতে হয় যে স্টিরিও কেমিস্ট্রি, তো এটা স্টিরিও স্পেসিফিক, এটা কিন্তু স্টিরিও স্পেসিফিক, অবশ্যই স্টিরিও স্পেসিফিক। 100% ইনভার্স ঘটছে, 100% কনফিগারেশনও ঘটছে। আর অ্যালাইলিক ছাড়া বাকিদের পুনর্বিন্যাস হয় না। অ্যালাইলিক কার্বন তো কি সব 11-এ জানা আছে যে sp2 এর পরের যেটা sp3 হাইব্রিডাইজড কার্বন, সেটাই অ্যালাইলিক কার্বন। তাদের ছাড়া বাকিদের পুনর্বিন্যাস হয় না। আর এই SN2 বিক্রিয়াগুলো অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না। জাস্ট থিওরি যেটুকু জেনে রাখা দরকার বললাম। এই চারটা ভীষণ ইম্পর্টেন্ট, এই চারটা জিনিস যদি জানতে পারি আমি সব অ্যাপ্লিকেশন নামিয়ে দিতে পারবো। তাই এই চারটা জিনিস কিন্তু আমাকে রেডি করতে হবে। এরপর আমি ঢুকবো SN1-এ। SN1-এও এই চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে, জাস্ট উল্টো উল্টো হয়ে যাবে সবকিছু বলছি। সেখানেও সাবস্ট্রেটটাকে, এখানে আছে ছোট হতে হবে, ওখানে হবে বড় হতে হবে। লিভিং গ্রুপ ওখানেও বড় হতে হবে, ওখানেও ক্ষারকীয়তা কম হতে হবে। মোট কথা লিভিং গ্রুপটাকে বড় হতে হবে। আর এই দ্রাবকটা এখানে পোলার অ্যাপ্রোটিক ছিল, ওখানে পোলার প্রোটিক হয়ে যাবে। আর নিউক্লিওফাইলের প্রকৃতি যত বেশি শক্তিশালী, ওখানে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ডই করে না, ডিপেন্ডই করে না। আসছি বলবো সব। তাহলে SN2 ক্লিয়ার, এবার SN1-এ ঢুকবো। এরপর আমরা SN1-এ ঢুকবো। দেখো SN1 এর পুরো নাম কি? ওখানে কি ছিল? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার। এখানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 আছে বলে ইউনিমলিকিউলার, অর্থাৎ এক। আর ওখানে 2 ছিল বলে বাইমলিকিউলার হয়েছিল। পুরো নামটা আমরা বুঝতে পেরেছি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকিউলার। এবার আমরা রিঅ্যাকশনে ঢুকবো। রিঅ্যাকশনে ঢুকবো, ফার্স্টেই যাচ্ছি মূল বিক্রিয়া। মূল বিক্রিয়া রিঅ্যাকশন, চলো দেখা যাক। CH3 whole 3 C Cl, CH3 whole 3 C Cl প্লাস KOH সমান কি পাবো? দেখো এটুকু তো বুঝতে পেরেছো, আমি তো বলেছি লিভিং গ্রুপকে একই হতে হবে, ওখানেও বড় হতে হবে, এখানেও বড় হতে হবে, দেখো তাই Cl নিয়েছি। আর এটুকু বুঝতে পেরেছো, ওখানে ছিল CH3 CCl, এখানে আছে CH3 whole 3 CCl। তার মানে কি? এখানে কার্বনটাকে বড় হতে হবে, মানে কার্বন গঠিত কম্পাউন্ড বা সাবস্ট্রেটটাকে বড় হতে হবে। ওখানে সাবস্ট্রেট ছোট ছিল, এখানে সাবস্ট্রেট বড়, এইটুকু তো পার্থক্য। যাই হোক, তাহলে বিক্রিয়ায় আলটিমেটলি কি পাবো? আলটিমেটলি পাবো CH3 whole 3 COH প্লাস Clটা বেরিয়ে K এর সাথে যুক্ত হয়ে গঠন করবে KCl। কি গঠন করবে? KCl। মূল বিক্রিয়া তো বোঝা গেছে, আবারও সেই প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে ধাপ বা মেকানিজম গুলো একটু দেখে নিই। চলো মেকানিজমটা কিরকম দেখো। মেকানিজমটা খুব সহজ, জাস্ট দুটো ধাপে ঘটবে। ফার্স্টে আমরা যাচ্ছি স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি। প্রথম ধাপে তুমি কার্বোক্যাটায়ন তৈরি করে নাও, মানে এই CH3 whole 3 CCl কে লিখছি C, এর সাথে 3টা CH3 আছে, একটা CH3, দুটো CH3, 3টা CH3,
আর আছে একটা ক্লোরিন, প্লাস KOH এর OH মাইনাসটা ঢুকবে, ঠিক আছে, KOH এর OH মাইনাসটা ঢুকবে। আমার এখন এটাও করার দরকার নেই, কারণ আমি তো ফার্স্ট স্টেপ কি বললাম, স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি, তাহলে ফার্স্ট আমি কার্বোক্যাটায়নটাকে তৈরি করে নিই। এই প্রক্রিয়াটা অত্যন্ত স্লো, তাই এই এখানে লিখে দিলাম RDS স্লো, অত্যন্ত স্লো একটা প্রক্রিয়া। কিরকম পাবো না, এই সি মানে এখানে আমার একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, মানে কি হবে ভাই, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে ক্লোরিন বেরিয়ে গেলে এখানে হয়ে গেল C প্লাস কার্বোক্যাটায়ন, আর এখানে আছে CH3 দেখো, তিনটা CH3 আর একটা প্লাস, টোটাল যোজ্যতা 4, তার মানে এটা একটা কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন তৈরির ধাপ ছিল, সেই ধাপটাও আমার প্রস্তুত, আর এই Clটা বেরিয়ে গেল, Cl মাইনাস হয়ে রয়ে গেল, সেই Cl মাইনাসটা পরে K এর সাথে যুক্ত হয়ে KCl গঠন করছে, সেটাও পরের ব্যাপার। এখন OH মাইনাসটা চলে আসবে, স্টেপ 2, এই যে আমার কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই যে কার্বোক্যাটায়নটা আমার তৈরি হয়েছে না, এর সঙ্গে ঢুকতে আসবে কেবল তো OH মাইনাস, এই প্লাসটাকে প্রশমিত করে আলটিমেটলি ঢুকেই যাবে। এই প্রক্রিয়াটা অত্যন্ত ফাস্ট, ঠিক আছে, দিয়ে পেয়ে যাব CH3 দেখো পেয়ে গেছি CH3 দেখো CH3 তিনটা COH পেয়ে গেছি। তার মানে এটা দুটো ধাপে সম্পন্ন হচ্ছে। তাহলে এখান থেকে যেটুকু থিওরি আমাদেরকে জানতে লাগবে যে এখানে আমার ধাপ কতগুলো আছে, আগেরটাই একটাই ধাপ ছিল, দেখো এখানে দুটো ধাপ আছে, একটা ধাপে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছি আর তারপর নিউক্লিওফিলিকে অ্যাটাক করছি, তার মানে দুটো ধাপ। আচ্ছা, অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট, ওখানে কি ছিল, ওই যে ট্রানজিশন স্টেট ছিল যেখানে লিভিং গ্রুপ আর এন্টারিং গ্রুপ 180 ডিগ্রি কোণে থাকছিল, সেটা ছিল এখানে অন্তর্বর্তী যৌগ। আর এখানে অন্তর্বর্তী যৌগ কোনটা হবে, এই স্টেবল কার্বোক্যাটায়ন, এই যে স্টেবল কার্বোক্যাটায়ন, এটাই হচ্ছে আমার অন্তর্বর্তী যৌগ। তার মানে অন্তর্বর্তী যৌগ কোনটা, স্টেবল কার্বোক্যাটায়ন, এটাই হচ্ছে আমার অন্তর্বর্তী যৌগ। আর এখানে আমাদের যেটা জানতে লাগে সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। আমি তো বলেছি নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করে না, তাহলে ওখানে ছিল K mod of RL mod of নিউক্লিওফিলিক, ওই mod of নিউক্লিওফিলিকটা লিখবো না, শুধু K mod of RL। আচ্ছা, আর যেটা আমাদেরকে জানতে লাগে সেটা হচ্ছে অর্ডার কত বা আণবিকতা কত। আর এখানেই তো উত্তর আছে না, 1 SN1 1 মানে কি ইউনিমলিকিউলার, তার মানে অর্ডারও 1, আণবিকতাও 1। তো SN1 এর থিওরি এইটুকু, এরপর SN1 এর অ্যাপ্লিকেশনে চলে যাব। দেখো SN1 এর অ্যাপ্লিকেশন করার জন্য যে জিনিসগুলো জানতে হবে, যেগুলো SN2 তে আমরা জেনেছিলাম, ওই 4টা জিনিসের উপর নির্ভরশীলতা, ওই 4টা জিনিসের উপর SN1 কিভাবে নির্ভর করে জানতে পারলে আমাদের SN1 SN2 খালাস। ওই 4টা জিনিস যদি জেনে নিই তাহলে আমরা বুঝে যাব SN1 কে ভালো দেবে কে ভালো দেবে না। তাহলে ফার্স্টেই আমাদের যেটা ছিল 1 নম্বরে, সেটা হচ্ছে সাবস্ট্রেটের প্রকৃতি। এই 4টা পয়েন্ট বারবার বলছি, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া এক লাইন আগাতে পারবো না। সাবস্ট্রেটের প্রকৃতি, ওখানে কি ছিল, ওখানে ছিল সাবস্ট্রেটটাকে ছোট হতে হবে, যে যত ছোট সাবস্ট্রেট সে তত ভালো SN2 দিচ্ছে। এইখানে হবে SN1 এ হবে সাবস্ট্রেটটাকে বড় হতে হবে, কি বলছি, সাবস্ট্রেটটাকে বড় হতে হবে। তার মানে যে যত বেশি কার্বন ঘটিত কম্পাউন্ড, মানে স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, অনেক বড় সাবস্ট্রেট মানে কি ঝুপঝাড়টা অনেক বেশি, অনেক বড় একটা যৌগ দিয়ে দিলাম, যেমন CH3 যেটা দিয়েছিলাম 3 ডিগ্রি কার্বন, তার মানে সেটা কি করছে, স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি, কার্বনকে ঢাকিয়ে রাখছে, ঢাকিয়ে রাখার ফলে কি হচ্ছে, আকারটা বড় হচ্ছে। তো যে যত বেশি বড়, যার স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, সে তত ভালো SN1 দেবে। তাহলে এখানে অর্ডারটা ওটার উল্টো হয়ে যাবে, এখানে অর্ডারটা হবে টারসিয়ারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি গ্রেটার দেন মিথাইল। ক্লিয়ার? তাহলে সাবস্ট্রেটের উপর কিভাবে ডিপেন্ড করছে বোঝা গেল। তাহলে এটা ইম্পর্টেন্ট, সাবস্ট্রেট দিয়ে অনেক কোশ্চেন নেমে যাবে। আর যে জিনিসটার উপর ডিপেন্ড করছে বা যেটা দিয়ে আমাদের প্রচুর কোশ্চেন হেল্প হবে, সেটা হচ্ছে লিভিং গ্রুপটাও স্টার, সেম SN2 এ যা পড়েছি লিভিং গ্রুপকে যেমন হতে হবে, SN1 দেওয়ার জন্য লিভিং গ্রুপকে সেম হতে হবে। মানে এখানেও সেম অ্যাজ SN2, মানে SN2 তে লিভিং গ্রুপকে যেমন হতে হতো, ওখানে কি বলা ছিল যে লিভিং গ্রুপকে বড় হতে হবে, এখানেও বলবো লিভিং গ্রুপকে বড় হতে হবে। যে লিভিং গ্রুপ যত বেশি বড় সে তত ভালো লিভিং গ্রুপ, সে তত ভালো SN1 দেবে, SN2ও দেবে, SN1ও দেবে, পুরোটাই সেম। আর কি ক্ষারকীয়তাটাকে কম হতে হবে, সব আগের মতো সেম। লিভিং গ্রুপ আর সাবস্ট্রেট বোঝা গেছে। আর যে
দুটো জিনিস, দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। ওখানে কি বলেছিলাম, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক হতে হবে, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক হতে হবে। এখানে বলবো পোলার প্রোটিক দ্রাবক হতে হবে, পোলার প্রোটিক দ্রাবক হতে হবে। মানে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে, প্রোটন দিচ্ছে, মানে H+ আয়ন দিচ্ছে, যেমন আছে জল আছে, অ্যালকোহল আছে, ঠিক আছে, এই জল অ্যালকোহল এর এই সমস্ত দ্রাবকে দ্রবীভূত থাকে যারা, তারা ভালো SN1 দেয়, ঠিক আছে। আর যে জিনিসটা আমাদেরকে জানতে লাগবে সেটা হচ্ছে নিউক্লিওফাইলের প্রকৃতি, নিউক্লিওফাইলের প্রকৃতি। সেম 4টা পয়েন্ট সেম, ঠিক আছে। ওখানে ছিল সাবস্ট্রেটটাকে ছোট হতে হবে, এখানে সাবস্ট্রেটটাকে বড় হতে হবে। লিভিং গ্রুপ তো সেম টু সেম, লিভিং গ্রুপকে ওখানেও বড় হতে হবে, এখানেও বড় হতে হবে, ক্ষারকীয়তা ওখানেও কম, এখানেও ক্ষারকীয়তা কম। দ্রাবকটা ওখানে ছিল পোলার অ্যাপ্রোটিক, এখানে হলো পোলার প্রোটিক। আর যেটা বলছি নিউক্লিওফাইল, ওখানে ছিল নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করছিল। নিউক্লিওফাইল যত শক্তিশালী হবে, যত বেশি স্ট্রং বেস, তত ভালো নিউক্লিওফাইল, তত ভালো SN2। এখানে নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ডই করে না, তাই তো K mod of RL লিখে ছেড়ে দিলাম। এখানে নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ডই করে না, নিউক্লিওফাইলের প্রকৃতির উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। তাহলে SN1 এর এই 4টা পয়েন্ট আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে মনে রাখতে হবে। ব্যাস, SN1 SN2 থেকে এর বাইরে কিচ্ছু জানতে লাগবে না। এবার আমরা অ্যাপ্লিকেশন করব, দেখি এই 4টাকে কাজে লাগিয়ে কত সহজে আমরা SN1 SN2 কোশ্চেন নামিয়ে দিতে পারি। তো যেটুকু বলতে ভুলে গেছিলাম যে SN1 এর ক্ষেত্রে স্টেরিও কেমিস্ট্রি কেমন, না এটা স্টিরিও স্পেসিফিক নয়, আগেরটা স্টিরিও স্পেসিফিক ছিল, এটা স্টিরিও স্পেসিফিক নয়। তো এখানে যে জিনিসটা মনে রাখা দরকার, যেখানে রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়, পরীক্ষা থিওরিটিক্যাল শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, যে কোন বিক্রিয়ায় রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়, SN1 না SN2? অবশ্যই SN1 বিক্রিয়ায় রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়। আর জানতে লাগবে অনুঘটক দ্বারা প্রভাবিত হয়, আগেরটা অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না ছিল, এটা অনুঘটক দ্বারা প্রভাবিত হয়। আর অ্যালাইলিক কার্বন ছাড়া বাকিদের পুনর্বিন্যাস হয়, ওখানে হয় না ছিল। মানে মোট কথা আমি বলতে চাইছি SN2টা SN1 এর উল্টা মতো, SN1 SN2 এর বিপরীত প্রক্রিয়া, শুধু লিভিং গ্রুপটা বাদ দিয়ে, ঠিক আছে। আর এবার আমরা অ্যাপ্লিকেশনে ঢুকে যাব। দেখো আমরা অ্যাপ্লিকেশনে ঢুকে গেছি, ঠিক আছে। ভাইটাল জায়গা এখান থেকে একটু লক্ষ্য করবে, দুটো ছবি দিয়ে দিয়েছে, দুটো কম্পাউন্ড দিয়ে দিয়েছে, বলছে কে ভালো SN1 দেবে, বা এমনিও কোশ্চেন দিতে পারে এই দুটোর মধ্যে কে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে দ্রুততা, মানে তাড়াতাড়ি কে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বা কে বেটার ফর SN1। তো দেখো আমরা ওসবে যাব না, আমরা প্রত্যেকটা কোশ্চেন নামানোর জন্য যে প্যাটার্নটা ফলো করব সেটা হচ্ছে যে এখানে আমরা লিখে নেব, ঠিক আছে। ওই 4টা জিনিস আমরা ফার্স্টে কি কি শিখেছি, সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে, লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করছে, দ্রাবকের প্রকৃতি মানে সলভেন্টের উপর ডিপেন্ড করছে, আর নিউক্লিওফাইলের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। তো এই 4টা জিনিস আমরা সাইডে রাফে লিখে নেব, এটা হবে আমাদের অ্যাপ্রোচ প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য। যে 4টা পদ্ধতি লিখে নিলাম, 4টা পয়েন্ট লিখে নিলাম। এবার আমরা এখানে জানি যে সাবস্ট্রেট মানে কেমন হতে হবে, ঠিক আছে, সেগুলো আমরা সব জানি মোটামুটি SN1 এর জন্য। আচ্ছা, SN1 এর জন্য কি হতে হবে, নিউক্লিওফাইল SN1 এর উপর ডিপেন্ডই করে না, SN1 এর সাথে নিউক্লিওফাইলের কোনো সম্পর্ক নেই, তার মানে একটা জিনিস কাট পড়ে গেল। সলভেন্ট তো এখানে কিছু বলা আছে কি যে এটা এতে দ্রাব্য এটা ওতে দ্রাব্য, কিচ্ছু বলা নেই, আমি বলেছি থাকবেও না, ওগুলো জয়েন্টে থাকে, তার মানে সলভেন্টের উপর এখানে কোনো ডিপেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা দেখো যেটা লিভিং গ্রুপ কে আছে, ক্লোরিন আছে, লিভিং গ্রুপ হিসাবে ক্লোরিন আছে, এখানে লিভিং গ্রুপ কে আছে, এখানেও লিভিং গ্রুপ ক্লোরিন আছে, তার মানে লিভিং গ্রুপটা সেম হয়ে গেল। লিভিং গ্রুপ দিয়ে আমি বিচার করতে পারবো কি কে ভালো SN1 দেবে, আরে দুজনেই তো লিভিং গ্রুপ সেম, এরও ক্লোরিন এরও ক্লোরিন, তার মানে আমি লিভিং গ্রুপ দিয়ে আর বিচার করতে পারছি না, তাহলে লিভিং গ্রুপেও কাট পড়ে গেল। পড়ে রইল কে, সাবস্ট্রেট, পড়ে রইল কে সাবস্ট্রেট, অর্থাৎ আমি কেবলমাত্র সাবস্ট্রেট দিয়ে বিচার করতে পারবো কে ভালো SN1 দেবে, কে ভালো SN1 দেবে, এটা আমি কেবলমাত্র সাবস্ট্রেট দিয়ে বিচার করতে পারবো। তাহলে SN1 এর জন্য সাবস্ট্রেটের শর্তটা কি ছিল, সাবস্ট্রেটটাকে বড় হতে হবে, সাবস্ট্রেটটাকে বড় হতে হবে, যে যত বড় সাবস্ট্রেট সে তত ভালো SN1 দেবে। SN2 এ ছিল ছোট, SN1 এ ছিল বড়, SN1 এর সাবস্ট্রেটটাকে বড় হতে হবে। চলো দেখি কোন সাবস্ট্রেটটার আকার কি রকম। দেখো এখানে একটা কার্বন আছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা কার্বন আছে, এর এই হাতে একটা কার্বন আছে, আর এর এই হাতে দেখো এখানে একটা কার্বন আছে, বাকি এই হাতে তো ক্লোরিন আছে সেটা দেখার দরকার নেই। তাহলে মোট কথা এই কার্বনের সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, তার মানে এটা ক ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন। এখানে একটা কার্বন আছে,
তার এখানে একটা কার্বন আছে, এই হাতে একটা কার্বন আছে, দেখো দেখো দেখো, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর এখানেও একটা কার্বন আছে। তার মানে টোটাল 3টে কার্বন আছে। কটা কার্বন আছে? 3টে। তার মানে এটা ক ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি কার্বন। তাহলে দেখো এটা 2 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন। তার মানে এ ছোট, এ বড়। আর যে বড় হয়, যার সাবস্ট্রেট যত বড় হয় সে তত ভালো SN1 দেয়। তার মানে এটা বেটার SN1, এটা দেবে SN1। তাহলে আমরা জানতে পেরে গেছি যে কে ভালো SN1 দেবে। অবশ্যই নিচের ছবিটা বেশি ভালো SN1 দেবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আবার দুটো ছবি দিয়ে দিয়েছে, আবার সেম কোশ্চেন, কে ভালো SN1 দেবে? কে ভালো SN1 দেবে? দেখো এখানে আমি একটা কার্বন দেখতে পাচ্ছি, তার এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, তার মানে এটা 2 ডিগ্রি কার্বন। আবার এখানে আমি একটা কার্বন দেখতে পাচ্ছি, তার এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, মানে এটাও 2 ডিগ্রি কার্বন। তার মানে দুটো সাবস্ট্রেটের আকৃতি একই, উভয় সেকেন্ডারি, উভয় সেকেন্ডারি, 2 ডিগ্রি দুটোই, তার মানে দুটোই সেকেন্ডারি কার্বন। তার মানে সাবস্ট্রেটের প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করতে পারবো কি? নিশ্চয়ই পারবো না। তাহলে সাবস্ট্রেটের ঘরে কাট পড়ে গেল। কোনো দ্রাবক বলা আছে কি? দ্রাবকের ব্যাপারে কিছু বলা নেই, সলভেন্টও কাট পড়ে গেল। আর SN1 চেয়েছে, তার মানে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ডই করে না, এটাও কাট পড়ে গেল। তার মানে বিচারটা হবে আমার এখানে লিভিং গ্রুপ দিয়ে। লিভিং গ্রুপকে কেমন বলেছিলাম? না SN1ই হোক আর SN2ই হোক, লিভিং গ্রুপটাকে বড় হতে হবে। তাহলে এখানে লিভিং গ্রুপকে আয়োডিন, এখানে লিভিং গ্রুপকে ব্রোমিন। তাহলে চলো দেখি কে বেশি বড়। আমরা কি রকম জানি, কি রকম ছিল শ্রেণীটা? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে কি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পর্যায় সারণীতে একটা শ্রেণী বরাবর বা গ্রুপ বরাবর যত নিচে যাবে তত বড় হতে থাকবে। নতুন নতুন কক্ষের সংযোজন হয়, তাই শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামবো, শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামবো, আকারটা তত কি হবে? বড় হতে থাকবে। তার মানে আয়োডিন আর ব্রোমিনের মধ্যে কে বড়? আয়োডিন বেশি নিচে আছে, তার মানে আয়োডিন বড়, আয়োডিন বড়। তার মানে যে বড়, যত লিভিং গ্রুপটা বড় সে তত ভালো SN1 দেবে। তার মানে এটা কারেক্ট, এ ভালো SN1 দেবে। এই যেটা আয়োডিন আছে সেটা বেশি ভালো SN1 দেবে। নেক্সট কোশ্চেনগুলো করার আগে আমি এখানে একটা ব্রহ্মাস্ত্র লিখে দেবো। ওই ব্রহ্মাস্ত্রের সাহায্যে কিন্তু অনেক কোশ্চেন এক লাইনে সলভ হয়ে যাবে, মানে আমাদেরকে ভাবতেও হবে না, সলভ হয়ে যাবে ইজিলি। সেই ব্রহ্মাস্ত্রটা হচ্ছে একটা শর্ট ট্রিক বলতে পারো, যে যদি রেজোনেন্স দেখা যায়, যদি রেজোনেন্স দেখা যায়, মানে হয় প্লাস সিঙ্গেল ডবল, যেগুলো বলেছিলাম, ডবল সিঙ্গেল ডবল, মাইনাস সিঙ্গেল ডবল, লোন পেয়ার সিঙ্গেল ডবল, ভ্যাকান্ট সিঙ্গেল ডবল, এই শর্তগুলো যদি প্রদর্শন করে, যদি রেজোনেন্সের এই শর্তগুলো প্রদর্শন করে, তাহলে কি হবে বলতো? SN1 দেবে, SN1 দেবে। রেজোনেন্স যেখানেই দেখতে পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে বলবো SN1 দেবে। কি বলবো? চোখ বন্ধ করে বলবো SN1 দেবে, SN1 দেবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, আবার দুটো কম্পাউন্ড দিয়ে দিয়েছে, বলছে কে ভালো SN1 দেবে। ওই যে আমি আগের পাতায় একটা বিশেষ লেখালাম না, যে একটা বিশেষ নোট বা শর্ট ট্রিকের মতো, যে যেখানে আমি রেজোনেন্স দেখতে পাবো সেখানেই বলবো এটা SN1 দেবে। তো দেখো এখানে বলছে কে ভালো SN1 দেবে। তো দেখো আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি? ক্লোরিনে একটা লোন পেয়ার থাকে, থাকে তো, ক্লোরিনে লোন পেয়ার থাকে। এখানে সিঙ্গেল আছে, এখানে ডবল আছে, তার মানে কেমন জিনিস দেখতে পাচ্ছি? লোন পেয়ার, সিঙ্গেল, ডবল। তার মানে কি? রেজোনেন্স। তার মানেই তো রেজোনেন্স। তো যখনই রেজোনেন্স দেখতে পাবো তখনই বলবো SN1 দেবে। এখানে দেখো ক্লোরিন লোন পেয়ার, কিছু নয় মানে সিঙ্গেল, কিছু নয় মানে সিঙ্গেল, তো লোন পেয়ার সিঙ্গেল সিঙ্গেল, সেটা কি রেজোনেন্সের শর্ত? সেটা তো নয়। তার মানে নিচেরটা দেখ রেজোনেন্স ফলো করছে, রেজোনেন্স ফলো করছে, লোন পেয়ার সিঙ্গেল ডবল রেজোনেন্স ফলো করছে। তার মানে এটা ভালো SN1 দেবে, এটা ভালো SN1 দেবে। বোঝা গেছে কোনটা SN1 দেবে? দেখো অনেকগুলো তো বললাম যে কে ভালো SN1 দেবে, SN1 দেবে। চলো একটা SN2 দিয়ে প্র্যাকটিস করা যাক। এখানে আমি দিয়েছি কে ভালো SN2 দেবে। এবার SN2, তো SN2 তে কি বলেছিলাম? সাবস্ট্রেটটাকে কেমন হতে হবে? সাবস্ট্রেটটাকে SN2 এর জন্য ছোট হতে হবে, SN1 এর জন্য ভালো বড় হতে হয়। আর সাবস্ট্রেটটা যত ছোট হবে তত ভালো কি দেয়? SN2 দেয়। তাহলে এখানে দেখো, এখানে দেখো CH3 তার মানে কি? একটা কার্বন আছে, তার 3 হাতে 3টে CH3 তার মানে এটা কি? একটা 3 ডিগ্রি কার্বন, এটা একটা 3 ডিগ্রি কার্বন, তার মানে এটা একটা টারসিয়ারি কার্বন, মানে অনেক বড় সাবস্ট্রেট। সাবস্ট্রেট যখনই বড় হয়ে গেল সেটা কি ভালো SN2 দেবে? কখনো দেবে না। সাবস্ট্রেট যত ছোট হয় তত ভালো SN2 দেয়, তত ভালো SN2 দেয়। তার মানে এটাতে কাট পড়ে গেল, এটা কখনোই কিন্তু SN2 ভালো দেবে না, কারণ এখানে সাবস্ট্রেটটা অনেক বড়, টারসিয়ারি আছে। এখানেও হোল 3 আছে, মানে আবারও 3 ডিগ্রি কার্বন, তার মানে এটাও হবে না। তার মানে হয় এটা হবে, না হয় এটা হবে, দুটো অপশন তো আমাদের বাদ পড়ে গেল। এবার দেখো বিচার করে দেখো, এ ভালো SN2 দেবে না এ ভালো SN2 দেবে। আচ্ছা দেখো
এখানে ক্লোরিনটাকে যদি বের করে দিই, ঠিক আছে, ক্লোরিনটাকে যদি বের করে দিই, ক্লোরিন থাকা অবস্থায় দেখো লোন পেয়ার সিঙ্গেল ডবল মানে রেজোনেন্স, কিন্তু SN1 বা SN2 দেওয়ার জন্য আলটিমেটলি তো আমাকে লিভিং গ্রুপটা বার করতে হবে। তো যখন এটা বেরিয়ে যাবে, লোন পেয়ার সমেত বেরিয়ে যাবে, তার মানে এখানে আর কিছুই থাকলো না, থাকলো সিঙ্গেল ডবল। সেটা কি রেজোনেন্সের শর্ত? রেজোনেন্সের শর্ত নয়। তার মানে রেজোনেন্সের শর্ত ফিল আপ করছে না, আর লিভিং গ্রুপটাও বেরোচ্ছে না, তবে গিয়ে রেজোনেন্স দেখাচ্ছে। তার মানে এটা SN1ও ভালো দেবে না, আর SN2ও ভালো দেবে না, এটা কোনোটাই দেবে না, কারণ লিভিং গ্রুপটা বেরোচ্ছে না। তো লিভিং গ্রুপ থাকা অবস্থাতে রেজোনেন্স দিচ্ছে, লিভিং গ্রুপ বেরোনো অবস্থাতে তো কিছু দিচ্ছে না। আর লিভিং গ্রুপ যদি না বেরোলো, তাহলে সেটা SN1ও নয়, SN2ও নয়, তার মানে এটা কিছুতেই দিল না, তার মানে এটা কাট। এবার যেহেতু 3টা কাট পড়ে গেছে, এটাই উত্তর। কিন্তু কেন উত্তর? তার কারণ দেখো, এই কার্বনটা যার সঙ্গে ব্রোমিন যুক্ত আছে, তার সঙ্গে দেখো একটা কার্বন যুক্ত আছে, তার মানে আলফা কার্বন আছে এখানে একটা, তার মানে এটা নিশ্চয়ই একটা 1 ডিগ্রি কার্বন। কত ডিগ্রি কার্বন? এটা একটা 1 ডিগ্রি কার্বন। সাবস্ট্রেট নিশ্চয়ই ছোট, প্রাইমারি মানে কি 1 ডিগ্রি মানে কি প্রাইমারি, তার মানে সাবস্ট্রেটটা ছোট। এখানে সাবস্ট্রেটগুলো অনেক বড় ছিল, আর এখানে কিছুই দিচ্ছে না। এখানে দেখো সাবস্ট্রেটটা বেশ ছোট পেয়েছি, আর সাবস্ট্রেট যত ছোট হয় তত ভালো SN2 দেয়, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রথমে দিয়েছিলাম কে ভালো SN1 দেবে, এরকম দুটো কোশ্চেন দিয়েছিলাম, তারপর একটা SN2 দিলাম, আবার আরেকটা SN2 দিই। চলো, দুটো ছবি দিয়ে দিয়েছে, বলছে কে ভালো SN2 দেবে, কে ভালো SN2 দেবে। দেখো এখানে দুজনেরই লিভিং গ্রুপ সেম, এরও আয়োডিন এরও আয়োডিন, তার মানে লিভিং গ্রুপ দিয়ে বিচার হবে? লিভিং গ্রুপ দিয়ে বিচার হবে না। দ্রাবকের উল্লেখ নেই, সলভেন্ট দিয়েও বিচার হবে না, আর নিউক্লিওফাইলে কোনো উল্লেখ তো কিছু করা নেই, তাহলে নিউক্লিওফাইল দিয়েও বিচার হবে না। নিশ্চয়ই সাবস্ট্রেট দিয়ে বিচার হবে, সাবস্ট্রেট দিয়ে। দেখো এখানে আমি একটা কার্বন দেখতে পাচ্ছি, এর এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, টোটাল 3টা কার্বন 3 হাতে, তার মানে এটা একটা 3 ডিগ্রি কার্বন। আর আমি এর এই হাতে আয়োডিন দেখতে পাচ্ছি, মানে কার্বন খুঁজে পেলাম না, কিন্তু দেখো এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, টোটাল দুটো কার্বন খুঁজে পাচ্ছি, তার মানে এটা একটা 2 ডিগ্রি কার্বন। আর আমরা জানি কে ভালো SN2 দেয় ভাই, সাবস্ট্রেট যত ছোট সে তত ভালো SN2 দেয়। তো এটা একটা টারসিয়ারি আর এটা একটা সেকেন্ডারি, তার মানে এখানে সাবস্ট্রেটটা ছোট, সাবস্ট্রেটটা যেখানে ছোট সেখানে ভালো SN2 পাবো, তার মানে এটা উত্তর, এ ভালো SN2 দেবে, এই নিচের যৌগটি ভালো SN2 দেবে। SN1 কে ভালো দেবে, SN2 কে ভালো দেবে, আমরা বুঝে গেছি। এবার একটা মিসলেনিয়াস টাইপের কোশ্চেন করা যাক, মানে বেশ কিছু যৌগ দিয়ে দিয়েছি, এটা যদি প্র্যাকটিস করে নিতে পারো না, তুমি সব কোশ্চেন করে দিতে পারবে। অনেকগুলো যৌগ দিয়ে দিয়েছি, এখানে কোনটি কি ধরনের বিক্রিয়ায় সাড়া দেবে, এটা আমার কোশ্চেন। যে কোনটা SN1 কোনটা SN2, চলো খুঁজে বের করি নাকি। অনেক আমাদের এখানে মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একটা কোশ্চেন করলে। দেখো এখানে আছে ফার্স্টে H2C ডবল বন্ড CH বন্ড CH2Cl আছে তো, যৌগটা আছে। এই যৌগটা থেকে দেখো আমি যদি ক্লোরিনকে বের করে দিই, তাহলে একটা কার্বোকেটায়ন তৈরি হবে, হবে কি না? কার্বোকেটায়ন তৈরি হবে, তাহলে পাবো এখান থেকে আমি কি পাবো, H2C ডবল বন্ড CH বন্ড CH2 প্লাস, হচ্ছে তো, Clটা বেরিয়ে গেল, দিয়ে এখানে একটা কার্বোকেটায়ন তৈরি হলো, ঠিক আছে। তাহলে দেখো গঠনটা দেখো প্লাস সিঙ্গেল ডবল, তার মানে কি রেজোনেন্স, তার মানে এটা কি দেবে SN1। ওই যে ব্রহ্মাস্ত্র লিখিয়ে দিয়েছিলাম, যে রেজোনেন্স দেবে সেই SN1 দেবে, তার মানে এখানে আমি রেজোনেন্স খুঁজে পাচ্ছি, তার মানে SN1। তাহলে আমার এইটা হয়ে গেল, এটা কি দেবে, এটা দেবে SN1। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, মানে নেক্সট যে যৌগটা দেওয়া আছে সেটা বিচার করি, চলো সেটা বিচার করি। দেখো এখানে দিয়ে দিয়েছে CH3 হোল 3 CCl। দেখো এখানে আমি কি দেখব, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে কার্বনটা, এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে যদি ভেঙে লিখি আমি দেখতে পাচ্ছি C, তার এই হাতে CH3, এই হাতে CH3, এই হাতেও CH3, আর এই হাতে ক্লোরিন। তার মানে এটা একটা বিশাল বড় সাবস্ট্রেট। কেন? তার কারণ এটা একটা 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটার এই হাতে কার্বন, এই হাতে কার্বন, এই হাতে কার্বন, তার মানে এটা একটা 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বন মানে কি টারসিয়ারি কার্বন। তো সাবস্ট্রেট যত বড় হয় সে ভালো SN1 দেয় না SN2 দেয়?
নিশ্চয়ই SN1 দেয়। সাবস্ট্রেট যত বড় তত ভালো SN1, সাবস্ট্রেট যত ছোট তত ভালো SN2। সাবস্ট্রেট যেহেতু এখানে বড় পাচ্ছি, তার মানে উইদাউট আ শ্যাডো অফ ডাউট এটা ভালো SN1 এ অংশগ্রহণ করবে। এটা ভালো কি দেবে? এটা SN1 দেবে। ঠিক আছে, তাহলে এটিও আমাদের হয়ে গেল। নেক্সট চলো, নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেনে চলো। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট যে যৌগটা দেওয়া আছে C6H5CH2Cl। C6H5 মানে কি? বেনজিন জাত যৌগ। বেনজিন জাত যৌগ, তাহলে একটা বেনজিন জাত যৌগ দেওয়া আছে, বেনজিন জাত যৌগ দেওয়া আছে। এটা বেনজিনের গঠন। বেনজিনের ভেতরে কেমন থাকে? ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল। এটা বেনজিনের গঠন। এবার এর এই হাতে আছে CH2Cl, তবে তো C6H5CH2Cl, এটা C6H5 টা, তার হাতে আছে CH2Cl। এখান থেকে আমি যদি ক্লোরিনটাকে বের করে দিই, ক্লোরিনটাকে যদি আমি বের করি, ক্লোরিনটাকে মুছে ফেলো, ক্লোরিনটাকে বের করে দিলাম, তার মানে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, CH2+ তৈরি হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এখন দেখো আমি কি গঠন দেখতে পাচ্ছি? প্লাস সিঙ্গেল ডবল, প্লাস সিঙ্গেল ডবল, তার মানে কি? রেজোনেন্স। আর রেজোনেন্স মানে কি? SN1 দেবে। দেখো এক লাইনে কোশ্চেন হচ্ছে, আমাকে আর কিছু ভাবতেই হচ্ছে না, আমি ওই যে লিখে দিয়েছি যে যদি রেজোনেন্স খুঁজে পাই তার মানে SN1 দেবে। তার মানে এটাও আমাদের হয়ে গেল। এটা কি দেবে? SN1 দেবে, SN1 দেবে। নেক্সট কোশ্চেনে যাব, চলো নেক্সট কোশ্চেন বা নেক্সট যে যৌগটা দেওয়া আছে সেটা দিয়ে দেখি বিচার করি। চলো, এখানে দেওয়া আছে H2C ডবল বন্ড CH বন্ড Cl। তাহলে দেখো H2C ডবল বন্ড CH বন্ড Cl। দেখো ক্লোরিনের মধ্যে লোন পেয়ার আছে, লোন পেয়ার সিঙ্গেল ডবল, লোন পেয়ার সিঙ্গেল ডবল। তোমাদের মাথায় যদি আসছে যে লোন পেয়ার সিঙ্গেল ডবল মানে রেজোনেন্স, তার মানে SN1, তাহলে কিন্তু ভুল, তাহলে কিন্তু ভুল। কেন ভুল? আরে ভাই সিএলটা থাকা অবস্থাতে, সিএলটা থাকা অবস্থাতে তোমাদের SN1 মনে হচ্ছে, অবশ্যই SN1 মনে হচ্ছে সিএলটা থাকা অবস্থাতে, কিন্তু সিএল তো লিভিং গ্রুপ, সিএল কে তো বেরোতে হবে। আগের কোশ্চেনটায় CH2Cl ছিল, সিএল কে বের করে দিয়েছিলাম, তবে গিয়ে CH2+ পেয়েছিলাম, প্লাস সিঙ্গেল ডবল, তবে বলেছিলাম হ্যাঁ সেটা রেজোনেন্স SN1। কিন্তু এখানে সিএলটা থাকা অবস্থাতে রেজোনেন্সের শর্ত ফুলফিল হচ্ছে, সিএলটা থাকা অবস্থাতে। আর লিভিং গ্রুপটা যদি থেকে গেল, লিভিং গ্রুপটা যদি বেরোলোই না, তাহলে কিসের SN1 কিসের SN2 বিক্রিয়া? তার মানে এটা কোনো বিক্রিয়া দেবে না, SN1ও দেবে না, SN2ও দেবে না। এটা হচ্ছে নট, মানে নান অফ দিস, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। লিভিং গ্রুপটা থাকছে সেই অবস্থাতে রেজোনেন্স হচ্ছে, তো লিভিং গ্রুপ বেরিয়ে গেলে তো সেটা থাকছে না। আর লিভিং গ্রুপ যদি না বেরোলো তাহলে কিসের SN1 কিসের SN2? তার মানে এটা নট, নান অফ দিস। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। C6H5Cl, C6H5Cl, তার মানে কি? এটাও একটা বেনজিন জাত যৌগ। C6H5Cl মানে বুঝতেই পারছো এটা একটা অ্যারোমেটিক যৌগ। C6H5, C6H5, তার এক হাতে আছে Cl, এক হাতে আছে Cl। আচ্ছা, বেনজিন মানে কি? ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল। এখন এই ক্লোরিনের মধ্যে কি আছে? লোন পেয়ার আছে, তার মানে আমি আবার দেখতে পাচ্ছি লোন পেয়ার সিঙ্গেল ডবল, আবার ভাবছি SN1, কিন্তু স্যার আমি ভুল ভাবছি, আমি ভুল ভাবছি। তার কারণ সিএলটা থাকা অবস্থাতে লোন পেয়ার সিঙ্গেল ডবল SN1, কিন্তু সিএলটাকে যদি বের করে দিই, চলো সিএলটাকে বের করে দেখি, সিএলটাকে মুছে ফেললাম, এখানে হাতে কিছুই রইলো না, কিচ্ছু নেই এখানে, তার মানে শুধু ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল এরকম মানে দেখতে পাচ্ছি আমি। তো লোন পেয়ার সিঙ্গেল ডবল শর্তটা তো আমার তখন ফুলফিল হচ্ছিল, লোন পেয়ার সিঙ্গেল ডবল শর্তটা তো আমার তখন ফুলফিল হচ্ছিল যখন সিএলটা ছিল। সিএলটা যখন বের করে দিলাম, এই হাতে তো কিছুই রইলো না, আর এই হাতের কিছুই রইলো না, মানে যোজ্যতা অপূর্ণ রয়ে গেল, যোজ্যতা অপূর্ণ রয়ে গেল। তার মানে মানে যৌগটির অস্তিত্বই থাকছে না যদি ক্লোরিনকে বের করে দিচ্ছি। আর ক্লোরিনকে তো রাখতেই হবে, তার মানে আর ক্লোরিনকে রাখা অবস্থাতে যদি রেজোনেন্সের শর্ত ফুলফিল করছে, লিভিং গ্রুপটা যদি বেরোলোই না, তাহলে কিসের SN1 কিসের SN2? তার মানে এটাও নট, নান অফ দিস, এটাও SN1 বা SN2 কোনো বিক্রিয়াতেই অংশগ্রহণ করবে না। ঠিক আছে, এটাও SN1ও দেবে না, SN2ও দেবে না।
নেক্সট বা লাস্ট যেটা আমাদের আছে, লাস্ট যেটা আছে সেটা দেখা যাক, চলো। তাহলেই আমাদের পুরো মানে SN1 SN2 পুরো রেডি, ঠিক আছে। দিয়েছে CH3 CH2I। দেখো এই আয়োডিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে বলো? এই কার্বনটার সঙ্গে নিশ্চয়ই একটাই কার্বন যুক্ত আছে। এই আয়োডিনের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটার সাথেই তো হিসাবটা করব। তো সেই কার্বনের সাথে বলো কটা কার্বন যুক্ত আছে? একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বন। এটা আমার 1 ডিগ্রি কার্বন, তার মানে মিথাইল নয়, প্রাইমারি। তো যেহেতু 1 ডিগ্রি কার্বন মানে সাবস্ট্রেটের আকৃতিটা কেমন পেলাম? ছোট পেলাম। আর সাবস্ট্রেট যখন ছোট হয় তখন সেটা SN1 দেয় না SN2 দেয়? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সেটা SN2 দেয়। সাবস্ট্রেট যত ছোট তত ভালো SN2 দেয়। তাহলে এই যে যৌগটা এটা SN2 দেবে, বোঝা গেল? এটা SN1 নান অফ দিস SN2। ব্যাস, এতগুলো প্র্যাকটিস করলাম, এত থিওরি দিলাম। এই কনসেপ্টের সাহায্যে SN1 SN2 এর যে কোনো কোশ্চেন তুমি চ্যালেঞ্জের সাথে নামিয়ে দিতে পারবে, তাহলে SN1 SN2 আজকে আমরা নিয়ে এসেছিলাম ভিডিও, আমরা আজকে এটা কমপ্লিট করলাম।